ভবিষ্যতে এমন একটা সময় আসে যখন পৃথিবীর সব রিসোর্স শেষ হয়ে গেছে, আর তাই এখন মানুষ তাদের লোভের নজর দিয়েছে প্যান্ডোরা নামের একটি উপগ্রহের দিকে, যেখানে আমাদের মানুষের মতোই নাভি পিপলদের বসবাস। কিন্তু এখন মানুষের নজর গিয়ে পড়েছে তাদের এই গ্রহের দিকে, কেননা এই উপগ্রহে এমন এক ধরনের ধাতু পাওয়া যায় যার মাধ্যমে পৃথিবীর সকল শক্তির ঘাটতি পূরণ করা সম্ভব। তো গাইজ, আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি আফতার মুভির সেকেন্ড পার্টটা। যেহেতু আজকে আফতার মুভির থার্ড পার্ট অর্থাৎ আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ রিলিজ হয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি সেকেন্ড পার্টটা এক্সপ্লেন করে দিলাম। আগামীকালকে আমাদের চ্যানেলে থার্ড পার্টের ফুল এক্সপ্লেনেশন ভিডিওটা চলে আসবে। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে বরাবরের মতো ছোট্ট একটি আবদার থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই প্যান্ডোরাবাসীদের কাছে মানুষেরা হেরে যাওয়ার ফলে কিছু বেঁচে থাকা সৈন্য আত্মসমর্পণ করেছে। জ্যাক, যে কিনা পার্ট 1-এ মানুষ থেকেই নাভিতে পরিণত হয়েছিল, সে এবং প্যান্ডোরাবাসীরা মানুষদেরকে তাদের পৃথিবীতে আবারও ফেরত পাঠাচ্ছিল। আর জ্যাকই ছিল এই সকল প্যান্ডোরাবাসীদের লিডার। তবে আমরা সেখানে দেখতে পাই কিছু সংখ্যক মানুষ এখনো সেই প্যান্ডোরাতেই থেকে যায়, যারা মূলত এই যুদ্ধে প্যান্ডোরাবাসীদের তাদের মাতৃভূমি রক্ষা করতে সাহায্য করেছিল। মূলত এই সকল সায়েন্টিস্টরা প্যান্ডোরাবাসীদের পক্ষে ছিল, এবং আমরা দেখতে পাই ওই সকল সায়েন্টিস্টদের সাথে একটি ছোট্ট বাচ্চাও থেকে যায়, যার বয়স কম হওয়ার ফলে তার পক্ষে স্পেস ট্রাভেল করে আবারও পৃথিবীতে ফেরত যাওয়া সম্ভব ছিল না, যে কিনা প্যান্ডোরাবাসীদের উপরে যে মানব সৈন্য আক্রমণ করেছিল তাদের লিডারের ছেলে ছিল। এরপরে আমাদের জ্যাককে দেখানো হয় যে বর্তমানে এই নাভিদের রাজাতে পরিণত হয়েছে, এবং সে নিটারির সাথে একটি সুখী পরিবার গড়ে তুলেছে, এবং তার 3টি সন্তানও রয়েছে, যার মধ্যে বড় ছেলের নাম নেতিয়াম, ছোট ছেলে লুয়াক এবং একমাত্র মেয়ে ট্রু। এছাড়াও তারা কিরি নামের একটা মেয়েকে দত্তক নিয়েছিল, যার জন্ম মানুষদেরই মতে থেকে ডক্টর ক্রেস নামের একজনের মৃতদেহ থেকে হয়েছিল, যেটা এখনো পর্যন্ত মিস্ট্রি হিসাবে রয়ে গেছে। আর এটা হয়তো আমরা এই মুভির কোনো একটা পার্টে দেখতে পারবো। এছাড়াও জ্যাক স্পাইডারকেও তাদের বাচ্চার মতোই মানুষ করছে, তবে নেত্রী এখনো তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, কেননা স্পাইডার মূলত মানুষের সন্তান ছিল, বিশেষ করে কর্নেলের, যে ছিল প্যান্ডোরাবাসীদের সব থেকে বড় শত্রু। যাই হোক, এইভাবেই তারা অনেক সুখে শান্তিতেই ছিল। এমনকি জ্যাকের বাকি সন্তানরা স্পাইডারকে তাদের ভাইয়ের মতোই দেখতো। তবে তাদের এই ভালো সময়টা বেশি দিন টেকে না। হঠাৎ করে একদিন রাতে জ্যাক এবং নেটেরি আকাশে স্পেসশিপ দেখতে পায়। বর্তমানে পৃথিবীর অবস্থা এখন আরো খারাপ হয়ে গেছে, যার ফলে মানুষদের একটি নতুন গ্রহ দরকার। ফলে মানুষেরা আবারও অনেক উন্নত প্রযুক্তি সাথে নিয়ে প্যান্ডোরাতে ফিরে আসছে। দেখতে দেখতে মানুষদের স্পেসশিপ গুলো মাটিতে নেমে আসে, যার কারণে সেখানকার জঙ্গলগুলোতে আগুন লেগে যায়। ফলে সেখানকার অনেক পশু পাখি আর তাদের বাসস্থান সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়, যেটা দেখে জ্যাক অনেক চিন্তায় পড়ে যায়। আর এদিকে নেটেরই অনেক ভেঙে পড়ে। জ্যাক তাদের গোষ্ঠীর সকলকে নিয়ে একটি ভাসমান পাহাড়ের গুহাতে আশ্রয় নেয়। এরপরে আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পৃথিবীবাসীরা প্যান্ডোরাতে তাদের অনেক বড় একটা বেস তৈরি করে ফেলেছে। এর সাথে আমরা দেখতে পাই কর্নেলের একটি আবতার তৈরি করা হয়েছে ডিএনএ ক্লোনিং এর মাধ্যমে। আর কর্নেলের এই আবতারটি ছিল নাভি রূপে, যার মধ্যে কর্নেলের সকল স্মৃতি ছিল, তবে শুধুমাত্র ছিল না তার মৃত্যুর স্মৃতি। তবে প্রথম পার্টে সে যুদ্ধে যাওয়ার আগে তার সকল স্মৃতিগুলো রেকর্ড করে রেখে গেছিল, যেগুলো দেখে কর্নেলের আবতার বুঝতে পারে সে কিভাবে মারা গেছিল। অপরদিকে আমাদের জ্যাককে দেখানো হয়, যারা কিনা মানুষদের একটি গোলা বারুদের সাপ্লাইয়ের উপরে আক্রমণ করেছে, এবং তারা সেখান থেকে মানুষদের কিছু হাতিয়ার চুরি করে নেয়। তবে সেখানে জ্যাকের ছোট ছেলে লুয়াকের একটু ভুলের কারণে তারা 2 ভাই আহত হয়ে পড়ে, যেটা জানতে পেরে জ্যাক তাদের উপরে অনেক রাগ করে। এদিকে আমাদের আবারও কর্নেলকে দেখানো হয়, যে কিনা প্যান্ডোরাতে পৌঁছে গেছে, আর সেখানে তার জন্য জেনারেল অপেক্ষা করছিল। সেখানে জেনারেল কর্নেলকে জানায় তারা এখানে 1 বছরের যে কনস্ট্রাকশন করেছে তা হয়তো অতীতে 30 বছরেও সম্ভব ছিল না, এবং সে তাকে জানায় তারা এখন এইখানে মানুষের আবাসস্থল তৈরি করবে, কেননা পৃথিবী আর বসবাসযোগ্য নেই। তবে মানুষদের এখানে আনার আগে প্যান্ডোরাবাসীদের একটা ব্যবস্থা করতে হবে, কেননা তাদের আক্রমণ দিন দিন বেড়ে চলেছে। এরপরে কর্নেল সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়, যেখানে তার মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই জ্যাকের ছেলেপেলেরাও সেখানে খেলা করছিল, আর তারা কর্নেলদের সেখানে দেখেই বুঝে যায় এরা আসলে নাভি নয়, বরং মানুষদের আফতার।
যেটা দেখা মাত্রই লুয়াক তার বাবাকে এই সম্পর্কে একটা রেডিও ডিভাইসের মাধ্যমে জানিয়ে দেয়, যা শুনে নিটারি এবং জ্যাক দুজনেই তো অনেক ভয় পেয়ে যায় এবং তারা তাদের কোনো আওয়াজ করতে নিষেধ করে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে বলে। তবে সেখান থেকে পালানোর সময় তারা কর্নেলের হাতে ধরা পড়ে যায়। আর এখানে কর্নেল তাদের দেখা মাত্রই বুঝে যায় তারা আসলে হাফ ব্রিড, কেননা আসল নাবিদের হাতে 4টা আঙ্গুল থাকে কিন্তু তাদের হাতে ছিল 5টা আঙ্গুল। আর এটা দেখে কর্নেল বুঝতে পারে এগুলো আসলে জ্যাকেরই সন্তান। এরই সাথে সে স্পাইডারকে দেখে বুঝে যায় এটা আসলে তারই সন্তান। কর্নেল তখন লুয়াককে জিজ্ঞাসা করে তার বাবা কোথায়, কিন্তু লুয়াক যখন তার বাবার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয় না, তখন সে লুয়াককে ভয় দেখানোর জন্য কিরিকে মারতে চায়, কিন্তু এতে স্পাইডার প্রতিবাদ করে ওঠে। এতে কর্নেল একটু কনফিউজড হয়ে পড়ে এবং সে স্পাইডারকে তার নাম জিজ্ঞাসা করে। যখন স্পাইডার তাকে তার নাম জানায় তখন কর্নেল নিশ্চিত হয়ে যায় এটা তারই সন্তান। এতে সে স্পাইডারকে জিজ্ঞাসা করে সে পৃথিবীতে কেন ফেরত যায়নি। তখন স্পাইডার তাকে জানায় সে তখন অনেক ছোট ছিল, তার পক্ষে স্পেস ট্রাভেল করা সম্ভব ছিল না। এই সব কিছু জানার পরে কর্নেল তাদেরকে আরডি এর হেডকোয়ার্টারে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই সেখানে জ্যাক আর নেটিরি চলে আসে তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য এবং তারা সেখানে আসার সাথে সাথে কর্নেলের সাথীদের সাথে তাদের লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত তারা তাদের সন্তানদেরকে উদ্ধার করতে সাকসেসফুল হয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পাইডারকে তারা উদ্ধার করতে পারে না। কর্নেল স্পাইডারকে নিয়ে তাদের বেজে ফিরে যায়, যেখানে আরডি এর সৈন্যরা স্পাইডারের কাছ থেকে অনেকভাবে জানার চেষ্টা করে যে তাদের বর্তমান ঘাঁটি কোথায়, কিন্তু স্পাইডার কোনোভাবেই সেখানে মুখ খোলে না। এতদিন আরডিও অনেকভাবে চেষ্টা করেছে তাদের গোপন ঘাঁটিটি খুঁজে বের করার, কিন্তু তারা কোনোভাবেই সাকসেসফুল হয়নি। তাই তারা স্পাইডারের উপরে এখন অত্যাচার চালিয়ে হলেও তাদের ঘাঁটি সম্পর্কে জানতে চায়, কিন্তু স্পাইডার তাদের কোনোভাবেই কোনো কিছু বলতে চায় না। তখন কর্নেল একা এসে স্পাইডারের সাথে দেখা করে এবং সে তাকে বোঝানোর চেষ্টা করে সে আসলে তারই বাবা। সেই স্পাইডারকে বলে সে তাকে সমস্ত স্বাধীনতা এনে দেবে আর সে তাকে মুক্ত করে দেবে, কিন্তু তার বদলে তাকে নাভিদের আস্তানা সম্পর্কে বলতে হবে। এতে শেষমেশ স্পাইডার রাজি হয়ে যায়। মূলত স্পাইডার কর্নেলদের মিশন সম্পর্কে কিছুই জানতো না যে তারা তাদের এই গ্রহটা দখল করে নিতে চায়। ফলে স্পাইডার তাদেরকে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘোরাতে থাকে আর তাদেরকে নাভি সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কেও জানায় এবং স্পাইডার তাদেরকে বলে প্রত্যেকটা নাভিদেরকে একটা করে ইকরান বশ করতে হয়। কর্নেল স্পাইডারের ইনস্ট্রাকশন অনুযায়ী একটি ইকরানকে অর্থাৎ উড়ন্ত পাখিকে বশ করতেও সাকসেসফুল হয়। অপরদিকে জ্যাক সকলকে জানায় তাকে তার পরিবারকে নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে, কিন্তু নেটিরি কোনোভাবেই এই জায়গা ছেড়ে যেতে চাচ্ছিল না। সে জ্যাককে বলে একজন লিডার কখনোই তার লোকদের ছেড়ে পালায় না। মূলত নাভি পিপলরা তাদের মাতৃভূমি আর তাদের গোষ্ঠীদের অনেক ভালোবাসতো। তখন জ্যাক নেটিরিকে বলে আমি আমার সমস্ত প্রজা আর নিজের পরিবারের কথা চিন্তা করেই এটা করছি, কেননা বর্তমানে স্পাইডার তাদের হাতে রয়েছে আর স্পাইডার আমাদের সমস্ত গোপন ঘাঁটি সম্পর্কে জানে, তাই তারা যে কোনো সময় তাদের দলবল নিয়ে এই জায়গায় হাজির হতে পারে। আর তারা যেহেতু এই মুহূর্তে আমার খোঁজ করছে, তাই আমি যদি এখানে না থাকি তাহলে আমার সমস্ত পরিবার সহ আমার প্রজারাও বেঁচে যাবে। ফলে নেতিরি তার অনিচ্ছা থাকা সত্ত্বেও জ্যাকের এই কথা মেনে নেয় এবং এরপরে আমরা দেখতে পাই জ্যাক তাদের নাভি পিপলদের রীতি অনুযায়ী টার্সেন নামের একজন নাবিকে তার সমস্ত ক্ষমতা হস্তান্তর করে এবং এর পরে পরে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা অনেক অজানা পথ পাড়ি দিয়ে তারা মেডকাইনা নামে একটা সামুদ্রিক নাভি গোষ্ঠীর দ্বীপে এসে উপস্থিত হয়। কিন্তু ওই গোষ্ঠীর প্রধান টোনোয়ারি আর তার স্ত্রী রোনাল্ড যখন এই বিষয়ে জানতে পারে যে তারা এখানে আশ্রয় নেওয়ার জন্য এসেছে, টোনোয়ারি জ্যাককে বলে তারা বনাঞ্চলে বসবাস করে আর টোনোয়ারিরা থাকে সমুদ্রের মাঝে, তারা কি এই জায়গায় মানিয়ে নিতে পারবে? আর এই কথা বলার মাঝেই সেখানকার নাবিরা লক্ষ্য করে জ্যাকের ছেলেপেলের হাতে 5টা আঙ্গুল। এটা দেখে রোনাল্ড বলে তাদের শরীরে আকাশবাসীর রক্ত রয়েছে, অর্থাৎ মানুষদের রক্ত, এবং সে জ্যাকদের এখানে রাখতে চায় না। এটা শোনার পরে জ্যাক তাদেরকে বলে সেও একজন আকাশবাসী, কিন্তু সে নাবিদের রূপান্তরিত হওয়ার পরে সে বাকি নাবিদের সাথে আকাশবাসীদের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু এই মুহূর্তে আকাশবাসীরা আবারও ফিরে এসেছে আর তাই এই কারণে সে তাদের কাছে আশ্রয় নিতে চায়।
টোনোয়ারি এবং রোনাল্ড জ্যাকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে শেষমেশ তাদেরকে সেখানে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। ফলে জ্যাকরাও সেখানে বসবাস করতে শুরু করে এবং তারা মেডকাইনা গোষ্ঠীর আদব কায়দা জীবিকা সম্পর্কে শিখতে শুরু করে, যাতে করে তারা সেখানে ঠিকমতো বসবাস করতে পারে আর কারোর ওপরে যেন বোঝা হয়ে না থাকে। এবং ধীরে ধীরে তারা সেখানকার জলজ প্রাণীদের কিভাবে বশ করতে হয় তাও শিখে যায়। তবে এখানে আমরা একটা আশ্চর্য জিনিস দেখতে পাই যে কিরি খুব সহজে এই সকল জলজ প্রাণীদের সাথে মিলেমিশে যাচ্ছিল আর সে খুব সহজেই পানির নিচে অনেকক্ষণ যাবৎ থাকতে পারছিল। এখানে কিরিকে নিয়ে একটা মিস্ট্রি ক্রিয়েট হয় যা হয়তো আমরা এই মুভির সামনের কোনো একটা পার্টে গিয়ে দেখতে পারবো। যাই হোক, এখানে জ্যাক তার সকল সন্তানদের ভালোভাবে বুঝিয়ে দেয় তারা যেন এখানে কারোর সাথে কোনো ঝামেলা না করে আর যত দ্রুত সম্ভব এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে বলে। তবে আমরা দেখতে পাই জ্যাকের ছোট ছেলে লুয়াক এই গোষ্ঠীর প্রধান অর্থাৎ টোনোরিয়ার মেয়ে তিসিরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তোলে, কিন্তু এই কারণবশত তিসিরিয়ার বড় ভাই আওনং এর সাথে একটু ঝামেলায় জড়িয়ে পড়ে। গোষ্ঠীর প্রধানের ছেলের সাথে মারামারি করার কারণে জ্যাক তার ছেলেদের অনেক রাগ করতে থাকে আর তাদের কোনো দোষ না থাকার সত্ত্বেও জ্যাকের কারণে তাদেরকে আওনং এর কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু এরপরে আওনং অনেক রেগেছিল আর তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য লুয়াককে নিয়ে সমুদ্রের অনেক ডেঞ্জারাস একটা জায়গায় শিকারের জন্য চলে যায় আর তাকে সেখানে একা ফেলে সকলেই সেখান থেকে ফিরে আসে এবং আমরা দেখতে পাই লুয়াক সেখানে একা ছিল আর তার উপরে সেখানে আকুল নামের একটা জলজ ক্রিয়েচার এসে আক্রমণ করে যে কিনা এই জায়গাটায় রাজত্ব করত। লুয়াক ওই প্রাণীটার হাত থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সে বেশিক্ষণ যাবৎ পানির নিচে তার নিঃশ্বাস আটকে রাখতে পারছিল না আর সে যখনই পানির উপরে নিঃশ্বাস নেওয়ার জন্য আসছিল তখনই আকুল তার উপরে আক্রমণ করে। কিন্তু সেখানে আমরা দেখতে পাই লুয়াকে ওই প্রাণীটি আক্রমণ করার মুহূর্তে সেখানে আরো একটা বড় ক্রিয়েচার চলে আসে যার নাম ছিল তুলকুন। এই তুলকুনগুলো মূলত নাভিদের সাথে বড় হয় আর এই প্রাণীগুলো অনেক বুদ্ধিমান ছিল এবং এরা নাভিদের সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে তোলে আর এই কারণে মেডকাইনা গোষ্ঠীর নাভিরা এদেরকে নিজেদের পরিবারের মতোই মনে করত। আর সমস্ত তুলকুনগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে তাদের উপকূলে ফিরে আসে নাভিদের সাথে দেখা করার জন্য। এরপরে আমরা দেখতে পাই লুয়াকে যখন জ্ঞান ফিরে এসে দেখতে পাই এই প্রাণীটি তাকে বাঁচিয়েছে তখন সে এই প্রাণীটির সাথে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলার চেষ্টা করে আর লুয়াক যখন এই তুলকুনের ডানায় লাগে একটি হারপুন ছড়িয়ে দেয় তখন তুলকুন লুয়াককে তার বন্ধু হিসেবে মেনে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই জ্যাক লুয়াককে খুঁজে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সকলে জানতে পারে আওনং লুয়াককে শিকারে নিয়ে গেছিল আর সেখান থেকেই লুয়াক হারিয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পাই লুয়াক সেই ট্রাইবে আবারও ফিরে এসেছে। তখন তোনোয়ারি তার ছেলেকে আওনংকে লুয়াকের কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু এখানে আমরা দেখতে পাই লুয়াক তখন তোনোয়ারিকে বলে এখানে আওনং এর কোনো দোষ ছিল না, আমি জোর করেছিলাম আমাকে ওই জায়গায় শিকারে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে লুয়াকের মিথ্যে কথা বলে আওনংকে বাঁচিয়ে নেওয়ার জন্য আওনং শেষমেশ তাকে বন্ধু হিসাবে মেনে নেয়। এরপরে আমরা দেখতে পাই সকলে মিলে সেখানে গল্প করছিল যে লুয়াক সেখান থেকে কিভাবে বেঁচে ফিরল। তখন লুয়াক তাদেরকে জানায় তুলকুন নামের ওই জন্তুটি তাকে বাঁচিয়েছে। এতে সকলে অনেক অবাক হয়ে যায় আর তারা বলে এটা নিশ্চয়ই পাইকান, কেননা পাইকানকে তুলকুনদের দল থেকে বহিষ্কার করে দিয়েছে অন্য তুলকুনরা, কেননা তুলকুন একজন হত্যাকারী আর সে অনেকজন নাবিকে একসময় হত্যা করেছিল আর এই কারণে বাকি তুলকুনরা তাকে বহিষ্কার করে দেয়। কিন্তু এটা শুনে তো লুয়াক কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না, কেননা আজ তুলকুনের কারণে সে ওই জায়গা থেকে বেঁচে ফিরে এসেছে। এরপরে তিসিরিয়ার তার ভাই লুয়াক এবং ক্রুকে আর কিরিকে নিয়ে মেডকাইনা উপজাতির ট্রি অফ সোলের কাছে নিয়ে যায়। আসলে আফতার সিরিজে প্রত্যেকটা উপজাতির কাছে একটা করে ট্রি অফ সোল রয়েছে। সেখানে গিয়ে কিরি যখন ওই ট্রি অফ সোলের সাথে কানেকশন স্থাপন করে তখন সে তার মায়ের একটা ভীষণ দেখতে পায় যে ছিল তার আসল মা। কিন্তু যখনই সে তার মাকে তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন হঠাৎ করে সেখানে কিরি অসুস্থ হয়ে পড়ে, ফলে সকলেই তাকে দ্রুত উপকূলে নিয়ে আসে। সেখানে রোনাল্ড অনেক প্রাচীন একটা চিকিৎসার মাধ্যমে কিরিকে সুস্থ করে তোলে, কিন্তু এদিকে জ্যাক তার আগে কিরিকে সুস্থ করার জন্য
তার ট্রাইবের থেকে সাহায্য পাঠাতে বলে। এতে জ্যাকের ট্রাইবের থেকে নর্ম এবং ম্যাক্স নামের দুইজন একটা হেলিকপ্টার নিয়ে মেটকাইনাতে আসে। তো এদিকে ম্যাক্সদের হেলিকপ্টারটা আরডিএ ট্র্যাক করে ফেলে। এদিকে কর্নেল এই খবরটা পাওয়ার সাথে সাথেই বোঝা যায় জ্যাক ওইখানেই আছে। তাই কর্নেল আর দেরি না করে দ্রুত স্পাইডার এবং তার দলবল সাথে নিয়ে তুলকুন হান্টিং এর জন্য ব্যবহৃত একটা শিপে চলে আসে। এই সকল শিপগুলো তুলকুনদের হান্ট করার জন্যই বিশেষভাবে বানানো হয়েছিল, কেননা তুলকুনদের মস্তিষ্ক থেকে এমন এক ধরনের এনজাইম পাওয়া যায় যার পৃথিবীতে মূল্য অনেক বেশি, এবং এই সিরাম ব্যবহার করে মানুষের এজ থামিয়ে রাখা যায়, অর্থাৎ মানুষের বয়স থামিয়ে রাখা যায়। কর্নেলরা এই তুলকুন হান্টিং এর শিপ ব্যবহার করে প্যান্ডোরার পূর্ব সমুদ্রের সমস্ত জায়গাগুলো তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে জ্যাকরা কোথায় আছে। সে ম্যাটকাইনাতে পৌঁছে সমস্ত উপজাতিদের উপরে নির্মম অত্যাচার করলেও কেউ জ্যাক সম্পর্কে কিছুই বলে না। এতে কর্নেল বুঝে যায় এভাবে কোনোভাবে জ্যাককে খুঁজে বের করা সম্ভব না, কেননা নাভিরা কোনোভাবে আকাশবাসীদের সাহায্য করবে না, অর্থাৎ মানুষদের সাহায্য করবে না। তাই সে শিপে ফিরে গিয়ে তুলকুন হান্টারদের বলে যে তারা যেন উপকূলের কাছে তুলকুনদের হান্ট করে, কেননা এই নাভিদের সাথে তুলকুনদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, আর তারা যদি উপকূলের কাছে তুলকুনদের হান্ট করে তাহলে নাভিরা কোনোভাবে বসে থাকবে না, আর তখন জ্যাককেও সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অপরদিকে আমরা লুয়াকার পাইকানের দৃশ্য দেখতে পাই, যেখানে পাইকানের সাথে লুয়াক সে একটা সংযোগ স্থাপন করে জানতে পারে কেন তাকে তার ট্রাইবের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। মূলত তুলকুন শিকারীরা পাইকানের মাকে হত্যা করেছিল, যার কারণে পাইকান কিছু নাভিদের সাথে নিয়ে ওই তুলকুন হান্টারদের উপরে আক্রমণ করে, কিন্তু সেখানে সেই সকল নাভিরাই মারা যায়। কিন্তু এটা দেখে তার ট্রাইবের বাকি তুলকুনরা মনে করতে থাকে যে পাইকানই হয়তো এই সকল নাভিদের হত্যা করেছিল, আর এই কারণেই মূলত তার ট্রাইব থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এদিকে আমরা দেখতে পাই কর্নেলের প্ল্যান অনুযায়ী তুলকুন হান্টাররা একটি তুলকুনকে হান্ট করে উপকূলের কাছে, এবং আমরা দেখতে পাই সেখান থেকে তারা ওই তুলকুনের মস্তিষ্ক থেকে সেই এনজাইম বের করছে, এবং তারা কর্নেলের কথা অনুযায়ী সেখানে ওই তুলকুনের বডিটি ডুবিয়ে না দিয়ে ভাসিয়ে রেখে যায়, যাতে করে নাভিরা সেটা দেখতে পায়। আর ঠিক এমনটাই হয়, তেনরিরা ওই তুলকুনের বডিটা দেখতে পায়, যার কারণে তারা তো অনেক রেগে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা এই তুলকুন হান্টারদের শিক্ষা দেবে। তবে এখানে জ্যাক তেনরিকে বলে এটা আসলে তাদের প্ল্যান, তারা চায় আমরা যেন তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ি, তাদের উচিত তুলকুনদের সতর্ক করে দেওয়া। এটা শুনে সকলের সাথে লুয়াকও বেরিয়ে পড়ে পাইকানকে সতর্ক করে দেওয়ার জন্য। এতে লুয়াককে পাইকানের কাছে যেতে যাওয়ার থেকে আটকানোর জন্য তার ভাই এবং লিডারের দুই ছেলে মেয়েও তার পিছু নেয়। কিন্তু আমরা দেখতে পাই লুয়াক সেখানে পৌঁছানোর পরে দেখতে পাই পাইকানের শরীরে অলরেডি একটা ডিভাইস লেগে রয়েছে, যেটা ছিল একটা ট্র্যাকিং ডিভাইস, অর্থাৎ আরডিএ নেক্সট টার্গেট ছিল পাইকান। যেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নেটিয়াম তার বাবাকে খবর দেয়, আর এটা জানতে পেরে জ্যাক সহ বাকি মেটকাইনারা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় ওই তুলকুন শিকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই তাদের সেখানে পৌঁছানোর আগে আরডিএ লোক সেখানে চলে আসে, আর সেখানে পৌঁছানোর সাথে সাথে কর্নেল লুয়াক, কিরি আর ট্রুককে বন্দি করে ফেলে। এরপরে জ্যাকরা যখন সেখানে গিয়ে পৌঁছায়, কর্নেল তখন জ্যাককে বলে সে যদি তার বাচ্চাদের জীবিত দেখতে চায় তাহলে সে যেন অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। এটা দেখে জ্যাক তার অস্ত্র ফেলে দিয়ে কর্নেলের দিকে এগোতে শুরু করে। অপরদিকে পানির নিচ থেকে পাইকান যখন লুয়াককে বন্দি অবস্থায় দেখতে পায়, সে তার একমাত্র বন্ধুকে বাঁচানোর জন্য আরডি এর উপরে আক্রমণ করে, আর এটা দেখে জ্যাক এবং মেটকাইনা সকলেও তারা একসাথে আরডি এর উপরে আক্রমণ করে দেয়, যার কারণে সেখানে ম্যাক্সিমাম তুলকুন হান্টাররাই মারা যায়। এমনকি ভেতর থেকে স্পাইডারের প্রচেষ্টায় তাদের মেন শিপটিও ড্যামেজ হয়ে যায় এবং ধীরে ধীরে তাতে পানি ঢুকতে শুরু করে। তখন নেতিয়াম ওই জাহাজে গিয়ে লুয়াক, কিরি আর তিসিরিয়াকে মুক্ত করে। এরপরে লুয়াক এবং নেতিয়াম যখন স্পাইডারকে মুক্ত করার জন্য জাহাজের ভিতরে প্রবেশ করে, হঠাৎ করে নেতিয়ামের বুকে এসে একটা গুলি লাগে। তারা জাহাজ থেকে পালাতে সাকসেসফুল হলেও নেতিয়াম সেখানে মারা যায়। এতে জ্যাক এবং নীতিরই অনেক রেগে যায়, কিন্তু কর্নেল আবারও কিরিয়া এবং ট্রুককে আটকে ফেলে, আর সে জ্যাককে সামনে আসতে বলে। জ্যাক তখন স্পাইডারের সাহায্য নিয়ে লুকিয়ে তাদের উপরে আক্রমণ করতে যায়, এবং সে পেছন থেকে এসে কর্নেলের সাথীদেরকে সেখানে মেরে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই কর্নেল কিরির গলায় ছুরি ধরে রেখেছিল এবং সে জ্যাককে তার অস্ত্র ফেলে দিতে বলে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই নেতিরি সেখানে পেছন থেকে এসে স্পাইডারের গলায় ছুরি ধরে এবং সে কর্নেলকে বলে আমার
মেয়েকে ছেড়ে দাও, না হলে সে কর্নেলের ছেলেকেও মেরে ফেলবে। কর্নেল প্রথমে স্পাইডারকে অস্বীকার করলো। নেতিরি যখন স্পাইডারকে মারতে যায়, কর্নেল ভয় পেয়ে তাড়াতাড়ি করে কিরিকে ছেড়ে দেয়। জ্যাক এবং কর্নেলের মাঝে লড়াই শুরু হয়, আর একই সাথে জাহাজটাও ডুবতে শুরু করে। স্পাইডার এবং কিরি জাহাজের বাইরে চলে আসে, কিন্তু এদিকে নিতিরি এবং ট্রুক একটি চেম্বারের মধ্যে আটকে পড়ে, আর একই সাথে কর্নেল এবং জ্যাকও ওই জাহাজের নিচে আটকে যায়। জ্যাক কর্নেলের গলা ধরে কর্নেলকে সেখানেই শেষ করার চেষ্টা করে। কর্নেল সেখানে জ্ঞান হারাইলে জ্যাক ভাবতে থাকে কর্নেল হয়তো মারা গেছে, কিন্তু আমরা সেখানে দেখতে পাই জ্যাকও সেখানে চিকন পানির নিচে শ্বাস ধরে রাখতে না পারার কারণে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে স্পাইডার এসে লুয়াককে যখন জানায় তারা এখনো পানির নিচে আটকে রয়েছে, লুয়াক তখন স্পাইডারের সাথে দ্রুত তার বাবাকে বাঁচাতে যায় এবং সে দ্রুত তার বাবাকে বাঁচিয়ে পায়খানার সাহায্যে পানির উপরে উঠে আসে। এদিকে স্পাইডারও তার বাবা অর্থাৎ কর্নেলকে পানির নিচে অচেতন অবস্থায় থেকে তাকেও পানির উপরে নিয়ে আসে, কেননা যতই হোক সে তার বাবা। কিন্তু আমরা দেখতে পাই কর্নেলের জ্ঞান ফিরে আসলে স্পাইডার তাকে সেখানে রেখে চলে যায়। অপরদিকে কিরি সামুদ্রিক প্রাণীদের সাহায্য নিয়ে জাহাজে আটকে থাকা নেথিরিয়ার ট্রুকে বাঁচিয়ে জাহাজের বাইরে বের করে নিয়ে আসে এবং তারা সকলেই আবার এক জায়গায় একত্রিত হয়। এবং আমরা দেখতে পাই জ্যাক আবারও স্পাইডারকে তার কাছে টেনে নেয় এবং এরপরে আমরা দেখতে পাই জ্যাকরা মেটকাইনাতে ফিরে এসেছে এবং সেখানে তারা মেটকাইনার রীতি অনুযায়ী জ্যাকের সমাধি দেয়। মূলত তারা নাভিরা মারা গেলে ট্রি অফ সোলের কাছে আবারও ফিরিয়ে দেয়, আর জ্যাকরা শেষমেশ মেটকাইনাতেই থাকার সিদ্ধান্ত নেয় এবং এরই মাধ্যমে এই মুভির পার্ট 2টা এখানে শেষ হয়। এই মুভির পার্ট 3টা কিন্তু আজকে চলে এসেছে, যেটা আমি যদি পেয়ে যাই ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের এক্সপ্লেন করে দিব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।